আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সংঘাত আপাতত থেমে গেলেও মূল প্রশ্ন রয়ে গেছে। ওয়াশিংটন কি সত্যি সংকটের স্থায়ী সমাধান চায়, নাকি আবারও কূটনীতিকের চাপ সৃষ্টির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? কয়েক দশকের বৈরিতা, পারস্পরিক অবিশ্বাস এবং ভঙ্গুর আলোচনার ইতিহাস বিবেচনায় নিলে এই প্রশ্নের উত্তর সহজ নয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস দখলের ঘটনা থেকে শুরু করে দুই দেশের সম্পর্ক একের পর এক সংকট, নিষেধাজ্ঞা, হুমকি ও পরোক্ষ সংঘর্ষের মধ্য দিয়ে এগিয়েছে। ২০১৫ সালের পরমাণু চুক্তি কিছু সময়ের জন্য সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি করলেও ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়া এবং সর্বোচ্চ চাপ নীতিতে ফিরে যাওয়া দুই দেশের মধ্যে অবশিষ্ট আস্থাও নষ্ট করে দেয়। ফলে বর্তমানে সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সংঘাত বাড়ছে, কিন্তু আলোচনার বাস্তব সম্ভাবনা সীমিত। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে এক ধরনের দ্বৈততা দেখা যায়। একদিকে তিনি ইরানের সঙ্গে নতুন সমঝোতার সম্ভাবনার কথা বলেন, অন্যদিকে কঠোর সামরিক হামলারও হুমকি দেন। তার বক্তব্য থেকে বোঝা যায় কূটনীতি তার কাছে নিজস্ব কোনো লক্ষ্য নয়, বরং এটি সামরিক চাপের সঙ্গে সমন্বিত একটি কৌশল। দ্রুত যুক্তরাষ্ট্রের শর্তে সমঝোতা অর্জনই তার অগ্রাধিকার। তাই আলোচনা ও সামরিক শক্তি দুটোকেই তিনি পরিস্থিতি অনুযায়ী ব্যবহারযোগ্য পরিপূরক হাতিয়ার হিসেবে দেখেন। অন্যদিকে তেহরানও ওয়াশিংটনের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর সন্দিহান। ইরানের নেতৃত্বের মতে তারা সরাসরি আলোচনায় ফেরার কোনো অনুরোধ জানায়নি এবং অতীত অভিজ্ঞতা প্রমাণ করে যে কেবল মৌখিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র যদি আবারও আলোচনার মাধ্যমে নতুন ছাড় আদায়ের চেষ্টা করে কিন্তু বাস্তবে প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে সেটি ইরানের জন্য গ্রহণযোগ্য হবে না। সে কারণে তেহরান যে কোনো ভবিষ্যৎ আলোচনায় বাস্তবায়নযোগ্য ও যাচাইযোগ্য নিশ্চয়তার উপর জোর দিচ্ছে। এদিকে সংকট এখন আর কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরাকে প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান, লোহিত সাগরে উত্তেজনা, সৌদি আরবের আরও সক্রিয় ভূমিকা এবং মিশর সহ অন্যান্য আঞ্চলিক শক্তির সম্ভাব্য সম্পৃক্ততা পুরো মধ্যপ্রাচ্যকে একটি বিস্তৃত নিরাপত্তা সংকটের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতির উপরও চাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, অস্ত্রের মজুত কমে যাওয়া এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তুলেছে। সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে অনেক বিশ্লেষকের মতে ট্রাম্প প্রশাসনের আলোচনার প্রস্তাব কেবল বিরোধ নিরসনের প্রচেষ্টা নয়, বরং মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত ভারসাম্য প্রতিষ্ঠার বৃহত্তর পরিকল্পনার অংশ। এই কৌশলে আলোচনাকে ব্যবহার করা হয় অর্থনৈতিক, নিরাপত্তাগত ও মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর উপায় হিসেবে। ফলে পরমাণু কর্মসূচিতে ছাড় দিলেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, আঞ্চলিক প্রভাব এবং বৈদেশিক নীতির মতো নতুন বিষয় সামনে আসতে পারে। অতীতের অভিজ্ঞতা ইঙ্গিত দেয় যে একতরফা ছাড় দিলেই সংঘাতের অবসান নিশ্চিত হয় না। তবে এর অর্থ এই নয় যে কূটনীতি অকার্যকর, বরং ভবিষ্যতের যে কোনো আলোচনা সফল করতে হলে তা হতে হবে ক্ষমতার ভারসাম্য, বাস্তবসম্মত নিরাপত্তা নিশ্চয়তা, কার্যকর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। অন্যথায় আলোচনা ধীরে ধীরে এক পক্ষের সক্ষমতা ক্ষয় করার হাতিয়ার হিসাবে পরিণত হতে পারে এবং ভবিষ্যতে আরও চাপ সৃষ্টির পথ খুলে দিতে পারে। সার্বিকভাবে বলা যায়, যুদ্ধ আপাতত থেমে থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী সমঝোতার পথ এখনও অনিশ্চিত। ট্রাম্প প্রশাসনের বক্তব্যে যেমন আলোচনার আহ্বান রয়েছে, তেমনি সামরিক হুমকিও অব্যাহত রয়েছে, যা পারস্পরিক আস্থা গঠনের পথে বড় বাধা। একই সময়ে ইরানও অতীতের অভিজ্ঞতার কারণে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া নতুন কোনো সমঝোতায় আগ্রহী নয়। ফলে বর্তমান বাস্তবতায় একটি টেকসই সমাধান সম্ভব হবে তখনই যখন কূটনীতির তাৎক্ষণিক চাপের কৌশল থেকে বেরিয়ে এসে পারস্পরিক সম্মান, বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি, নির্দিষ্ট সময়সূচি এবং অব্যাহত যোগাযোগের ভিত্তিতে পরিচালিত হবে। অন্যথায় সংঘাত সাময়িকভাবে থেমে থাকলেও
ভবিষ্যতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।